আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মহিলাটি ময়লা কাপড়ে আঁচল দিয়ে মুখের একাংশ ঢাকল। পুরো শরীর জীর্ণ শীর্ণ। অল্প আলোয় দেখে যতটুকু বোঝা যাচ্ছে তিনি হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেন না। বেলা আবারও বলে উঠল, আপনার এই অবস্থা কেন? এখানে কি করছেন? বেলার সামনে আর কেউ নয়, তারই প্রাক্তন শাশুড়ি জাহিদা বেগম। চেহারায় আগে সে জৌলস আর নেই। ও বাড়ি থেকে বেরিয়ে আসার পর কেটে গেছে দীর্ঘ একটা সময়। পরিবর্তন হয়েছে অনেক কিছু, কিন্তু যে মানুষগুলো অতীতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তারা যতই পরিবর্তিত হোক না কেন, চোখ তাদের ঠিকই চিনে নেয়। বেলার সামনে দাঁড়ানো এই নারীটি বেলার সাথে নোংরা খেলা খেলেছিল সেদিন। বেলা পারত মানুষের সামনে এই মানুষটার মুখোশ টেনে খুলে ফেলতে, কিন্তু সে সেটা করেনি, ছাড় দিয়েছিল সেদিন। ফারাজ দোকান থেকে বেলার জন্য এটা ওটা নিয়ে ফিরল। স্ত্রীর সামনে বয়স্কা এক নারীকে দেখে ভাবলো হয়তো বেলার কাছে সাহায্য চাইতে আসছে। বেশভূষা সেটাও বলছে। সে না বুঝেই বেলাকে শুধালো, ওয়াজিহা, তোমার কাছে খুচরো নেই? বেলা অবাক চোখে ফারাজের দিকে তাকালো, চাপা স্বরে বলল, উনি ভিক্ষুক নন, তাহলে? উনি ধ্রুবর মা। চুপসে গেল ফারাজ। সামনে দাঁড়ানো মহিলাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো একবার। মুখ এবং শরীরের অবস্থা ভীষণ শোচনীয়। বেলা ফারাজের দিকে তাকিয়ে শুধালো, আমরা বাড়ি ফেরার আগ পর্যন্ত আরেকটা রুম বুক করতে পারবে? টাকা হবে? ফারাজ কোনো কিছু না ভেবেই হ্যাঁ সূচক মাথা নাড়ল। সে জানে বেলা আর যাই করুক ভুল কিছু করবে না। দুজনে মিলে জাহিদা বেগমকে হোটেলে নিয়ে এলো। ফারাজ রিসেপশনে কথা বলে নিজেদের রুমের কাছাকাছি একটা রুম নিল। বেলা ফারাজের সাথে রুমে গিয়ে বেছে বেছে নিজের একটা সুতি শাড়ি আর যা যা প্রয়োজন সেগুলো বেছে নিল। ফারাজ শুধু চেয়ে চেয়ে বেলা কর্মকাণ্ড দেখছে। বেলা প্রয়োজনীয় কাপড় নিয়ে জাহিদা বেগমের রুমে যাওয়ার আগে ফারাজের নিকটে এসে বলল, আমার ওপর ভরসা আছে তো, তাই না? আমার ওপর বিরক্ত হচ্ছ? কিছু বলছি না বলে আমি সব আগে জেনে নিই, তারপর তোমাকে সব বলবো, সব। তুমি শুধু আমাকে একটু সময় দাও। এই যে আমি ওনার জন্য যা যা করছি এটা মনুষ্যত্ব থেকে করছি। আমার মনে হয় যে কোনো মানুষ আমার কাছে থাকলে এটা করতো। ফারাজ বিছানার বালিশের সাথে হেলান দিয়ে বসেছিল। বেলা কথা শেষ করতেই সে উঠে এসে বেলার দুই গালে আঁচলা করে হাত রেখে বলল, আমি তোমাকে মোটেও খারাপ চোখে দেখছি না ওয়াজিহা। এখানে তোমার প্রাক্তন শাশুড়ির জায়গায় প্রাক্তন স্বামী থাকলে বাধা দিতাম, সহ্য করতাম না, কিন্তু এখানে আটকানোর বা বাধা দেওয়ার কিছুই দেখছি না আমি। তুমি সময় নাও, ওনাকে গোসল করিয়ে একটু ভালো কাপড় পরাও, সময় নিয়ে সব জেনে এসো। সারা রাত পড়ে আছে, আমি শুনবো সব কিছু। তোমার অতীত আমি কখনো জানতে চাইনি, কিন্তু তুমি যখন ওনার পরিচয় দিলে তখন আমার আগ্রহ বেড়েছে খুব। আমি জানতে চাই ওনার এই অবস্থা কেন, কি হয়েছে ওনার সাথে বা কি করা হয়েছে। তুমি যাও। ফারাজের এতগুলো পজিটিভ কথা শুনে বেলার মুখে হাসি ফুটল। মিষ্টি হেসে বলল, একটু জড়িয়ে ধরি। ফারাজ মৌন হয়ে কিছুক্ষণ বেলাকে দেখে তার কথার উত্তর না দিয়ে নিজেই জড়িয়ে ধরল। ফারাজের বুকের সাথে মিশে গেল বেলা। ভালো মুহূর্ত তাড়াতাড়ি কেটে যায়, তাদের সময়ও তাই হলো। কিছুক্ষণ পরই বেলা মাথা উঁচিয়ে বলল, এখন যাই? হ্যাঁ যাও, আমি ওই রুমে ওনার জন্য খাবার অর্ডার করে দিচ্ছি। ঠিক আছে, আমি আসছি। বেলা বেরিয়ে এলো রুম থেকে। জাহিদা বেগমের রুমে সে বাহির থেকে লক করে গিয়েছিল। দরজা আনলক করে ভেতরে প্রবেশ করতে দেখলেন জাহিদা বেগম ফ্লোরে বসে আছেন। বেলাকে রুমে ঢুকতে দেখে উঠে দাঁড়ালেন। পূর্বের মতোই মাথা নত করে রাখা। বেলা নিজের হাতে কাপড়গুলো বিছানার উপর রাখলো। তারপর ওয়াশরুমের সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা দেখে নিল। জাহিদা বেগমের যেন কোনো রকম অসুবিধা না হয় তাই একটা একটা করে সব বুঝিয়ে দিল। বিছানা থেকে কাপড়গুলো নিয়ে এগিয়ে দিয়ে বলল, যান, এবার গোসলটা করে নিন। সাবান, শ্যাম্পু সব আছে। আপনি ভালোভাবে গোসল করুন, দেখবেন শরীরের মধ্যে ভালো লাগবে। আমি রুমে গেছি। জাহিদা বেগম গলা খাদে নামিয়ে বলল, তুমি আমার জন্য এত কিছু করছো। এখন কোনো কথা না, আপনি গোসল করে আসুন, কিছু খেয়ে নিন, তারপর সব কথা শুনবো। অনেক কথা শোনার আছে আমার। বলে জাহিদা বেগমকে ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে দিল বেলা। জাহিদা বেগম গোসল শেষ করে চুলে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো প্রায় আধ ঘন্টা পর। ততক্ষণে অর্ডার করা খাবারও চলে এসেছে। বেলা একে একে সব খাবার সাজিয়ে দিয়ে
জাহিদা বেগমকে পেট ভরে খাওয়ালো। খাওয়া শেষে একটা তৃপ্তির ঠেকুর তুললেন জাহিদা বেগম। ছলছল চোখে বেলার দিকে চেয়ে বললেন, অনেক দিন গোস্ত দিয়া ভাত খাই না জানো, কতদিন পর আজ গোস্ত মুখে তুলতে পারলাম। আল্লাহ তোমারে ভালো রাখুক। বেলা ফারাজকে মেসেজ করে জানালো রুমে ফিরতে একটু দেরি হবে, সে যেন ঘুমিয়ে না যায়। বেলার যেন অপেক্ষা করে। জাহিদা বেগম রুমের এখান ওখান দেখে শুধালেন, একখান পান হইব? আমার আগের আসলে একখান পান ছিল মনে হয়। আপনি বসেন, আমি এনে দিচ্ছি। বলেই বেলা খুঁজে খুঁজে পান এনে দিল। বেশ খানিকটা সময় কেটে গিয়েছে, দুজনেই নীরব। একজন জিজ্ঞেস করে সবটা জানতে সংকোচ বোধ করছে, আর অন্যজন নিজের দুরবস্থার কথা জানাতে লজ্জা বোধ করছে। নিজেদের জড়তা কাটিয়ে জাহিদা বেগম নিজেই বলে উঠলেন, তোমার সাথে মেলা অন্যায় করছি মা, পারলে আমারে মাফ কইরা দিও। আল্লাহ অনেক শাস্তি দিছে, এখন এক মুঠো ভাতও পাই না খাওয়ার লাইকে। কথাগুলো বলেই জাহিদা বেগম কেঁদে ফেললেন। বেলা প্রাক্তন শাশুড়ির হাত ধরে নিচু গলায় শুধালো, এই কয়েক বছরে কি হয়েছে আমাকে বলেন আম্মা, আপনার এই অবস্থা কি করে হলো? জাহিদা বেগম বলা শুরু করলেন। একদম প্রথম থেকে শুরু করলেন তিনি। তুমি চলে আসার পর ধুবর বউ সংসার নিজের হাতে মুঠোয় নিয়ে নেয়। কোন বেলা কতটুকু ভাত রান্না করুম সেটাও তার থাইকে শুই না নিতে হইতো। কি কি বাজার হইব, কয় টাকার বাজার হইব সব। বাড়ির অবস্থা খারাপ থাইকেও খারাপ হইব বুঝা একটা ভালো পোলার লগে রিমির বিয়া দিয়ে দেই। তোমাগো বিচারের পর থাইকা রিমো আমার লগে ভালো করে কথা কইতো না। সে না কইতেই পারে, আমি তো মা, আমি তো আর ফাইলা দিতে পারুম না। বিদেশি পোলার লগে রিমির বিয়া দিলাম। পোলার বাড়ি থাইকা কইছিল রিমিরে বিদেশে লইয়া যাইব। হইল তাই, রিমি এখন বিদেশে থাকে। আমার মাইয়া বিয়াতে আমি একটা গহনাও দিতে পারি নাই। রিমির বিয়ার পর ধুবর বউ আমার ওপর অত্যাচার বাড়ায় দেয়। ধুবর বউয়ের মুখের ওপর কিচ্ছু কয় না, যখন দেখে সহ্য করতে পারে না কয়েকবার তোমারে ফেরত নিতে চাইছে, যোগাযোগ করার চেষ্টাও করছে। প্রথম প্রথম তোমারে কল দিত, ওর মনে হয়তো ও অন্যায় করছে। পরে তুমি নাম্বার পাল্টাইলে, তোমারে আর পাইল না। পোলা খারাপ রাস্তায় গেল, সারাক্ষণ চোর পুলিশের মতো খেলতে লাগলো। বাড়ি আসতো না ভয়ে, ওর বদলি বাড়িতে পুলিশের উপদ্রব বাইরে গেল। ধুবর বউ আগেই দলিল কইরা রাখছিল, একদিন ধুবরে পাইয়া সেইখানে যা আইছিল সব লাইখা নিছে। ধ্রুব একবার পালায় আর ফিরল না। মাসের পর মাস হয়ে গেল, চিন্তায় চিন্তায় মইরা যাওয়ার মতো অবস্থা। ধুবর বউ বাড়ি ঘর জায়গা আমার নামেও যা ছিল সবগুলা লেখা নিছে। জানের ভয় দেখায়া সব কাইরা নিল। হয়ে গেলাম আমি নিঃস্ব, কিছু আর বাকি থাকলো না। কয়েকদিন পর শুনি সে ওর সাথে কথা কয়, বাড়ির জায়গা মাঠের জায়গা সব বিক্রি কইরা দিব। কত চেষ্টা করলাম আটকানোর, কিন্তু পারলাম না, সব বেইচা দিল। টাকা পয়সা নিয়ে সে আবার বিদেশে চইলা গেল। আমি বাড়ি ছাড়া হইলাম। কয়েক মাস পর জানলাম ধুবো কারেরে খুন করছিল, তার জেল হইছে, আর বেরোইব না। মাইয়ার সাথে যোগাযোগ করার লাইনও জানা নাই। বাড়ি নাই, পোলা নাই, টাকা নাই, জায়গা জমি কিচ্ছু নাই। রাস্তার ফকির হইলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় ভিক্ষা কইরা পেটের জ্বালা মিটাই। 1 মাস হইল এখানে আইছি, তোমার লগে দেখা হইব এটা তো কল্পনাতেও আসছিল না। জাহিদা বেগম থামলেন, গাল দুটো চোখের পানিতে ভিজে গেছে। বেলা অবাক চোখে প্রাক্তন শাশুড়ির দিকে তাকিয়ে আছে। একটা মানুষ এত সিনেমাটিক ভাবেও রাস্তায় এসে পড়ে, জীবনও যে সিনেমাকে হার মানাবে। কেউ এই ঘটনার সাথে জড়িয়ে না থাকলে আদৌ বিশ্বাস করবে? জানালা দিয়ে আকাশের দিকে তাকায় বেলা, মনে মনে ভাবে আল্লাহর বিচার দুনিয়াতেই এত কঠোর হয়। একটা কথা মাথায় আসে বেলার, আল্লাহ ছাড়তেন ছেড়ে দেন না। ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। প্রাক্তন শাশুড়ি চোখ মুখ মুছে দিয়ে বলল, কাঁদবেন না আম্মা, আল্লাহ আছেন, আপনাকে রক্ষা করতে আল্লাহ হয়তো আমাকে পাঠিয়েছেন। আপনি চিন্তা করবেন না, আপনার কোনো এক ব্যবস্থা আমি নিশ্চয় করব। আপনি এখন ঘুমান এবং নিশ্চিন্তে ঘুমাবেন, আপনার আর কোনো চিন্তা নেই।
আমি সকালে আসবো আবার। বেলা উঠে দাঁড়ালো। জাহিদা বেগম অবাক হন বেলার ব্যবহারে। যে মেয়েকে তিনি অন্যায়ভাবে বের করে দিয়েছিলেন, যে সময় বেলার প্রয়োজন ছিল তাকে, সে সময় তিনি পাশে না থেকে উল্টো মন্দ করেছিলেন তার সাথে, আর সেই কিনা এভাবে পাশে থাকবে বলছে। বেলা দরজার দিকে এগিয়ে যেতেই জাহিদা বেগম বেলাকে ডাকলেন। বেলা। ফিরে তাকালো সে। জাহিদা বেগম মাথা নিচু করে বললেন, একটা সত্যি কথা তোমারে কই নাই, সেটা যায় না, না হয় আর একটু ঘৃণা করলা আমারে। আমি সব জানি আম্মা। কি জানো? আপনি যেটা জানাতে চাচ্ছেন। তোমার ঘরে আমি লোক তৈলা দিছিলাম, ভাবছিলাম মানুষের সাথে তোমারে ধরলে টাকা দেওয়ান লাগবো না। আমি জানি আম্মা। অবাক হলেন জাহিদা বেগম। শুধালেন, সেই কও নাই কেন? রিমির কথা কেন কইছিলা? সবাই বিষয়টা না জানলে আমি কারোর নাম নিতাম না, চেপে যেতাম। যেহেতু লোক জানাজানি হয়েছিল, তাই নিজের গায়ে যেন দোষ না আসে, তাই ওটা করেছিলাম। রিমি রাগের বশে একটা ভুল করতেই পারে, এটা নিয়ে লোকজন আর কিছু ভাবেনি। আপনার নাম বললে আপনাকে সবাই ছিছি করতো, আপনাকে আম্মা ডাকছিলাম। অসম্মান কিভাবে হতে দিতাম? জাহিদা বেগমের বুকটা ফেটে যাচ্ছে। নিজের অন্যায়গুলো যেন এখন আরো ভারী মনে হচ্ছে। বেলার কথা বাড়ালো না, আলগোছি রুম থেকে বেরিয়ে এলো। বেলা নিজেদের রুমের দরজায় নক করলো। কিছুক্ষণ পরেই ফারাজ এসে দরজাটা খুলে দিল। হাতে জ্বলন্ত মোমবাতি, পুরো রুম অন্ধকার। বেলা ভ্রু কুচকে ফারাজের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? ভেতরে আসুন ম্যাডাম। বেলা রুমে প্রবেশ করে সমস্ত ঘরে মোমবাতি দেখিয়ে শুধালো, আলো নিভিয়ে মোমবাতি জ্বালানো কেন? কি চলছে মাথায়? ফারাজ বেলার গালে লিপটে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, মাথায় যা চলছে সেটা একটু পর আপনার উপর চলবে। লজ্জায় বেলার মুখের রং পাল্টে গেল। নিমেষেই যেন মাথায় বয়ে আনা চিন্তা দূর হলো। প্রিয় মানুষের কথাও হয়তো খারাপের লাগার নিরাময় হিসেবে কাজ করে। সামান্য কথাতেই কেমন মন খারাপ সারিয়ে তোলে। বেলা ফারাজকে আলতো হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করলো। ফারাজ বেলার পেছন পেছন এসে শাড়ির আঁচল টেনে ধরল। পেছন থেকে আঁচলের টান পড়তেই দাঁড়িয়ে গেল বেলা। ফারাজের দিকে ভ্রু কুচকে তাকালো সে। কি চাই? তোমাকে। ছাড়ুন, ফ্রেশ হতে দিন। একসাথে ফ্রেশ হলে ক্ষতি হবে? মানে? ফারাজ বেলা শাড়ির আঁচল গোটাতে গোটাতে বেশ কাছে চলে এলো। কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, এই ধরো একসাথে ফ্রেশ হতে গেলাম, তাহলে সময়ও কম অপচয় হলো। বেলা চোখেতে শাড়ির আঁচল ছাড়িয়ে নিল। মুচকে এসে বলল, সব সময় সবকিছু সম্ভব নয় সাহেব। ফারাজ আবারও বেলার কাছে এসে চোখে চোখ রেখে বলল, তুমি আমি চাইলে সবকিছুই সম্ভব। ভালো থাকা, ভালোবাসা, সব কিছু। বেলা তার নরম হাত ফারাজের গালে ছুঁয়ে বলল, অনেক কথা বলার আছে, ফ্রেশ হয়ে আসি। ফারাজের সংক্ষিপ্ত কথায় দমে গেল বেলা। মুখের অবস্থা দেখে বুঝলো ফারাজ রাগ করেছে। বেলা ভ্রু উঁচিয়ে শুধালো, রাগ হলো? ফারাজ মুখ বাঁকিয়ে বলে উঠল, না, রাগ করবো কেন? আমাদের তো মান অভিমান পর্ব চলছে, তাই না? এটা তো হানিমুন না। মনে হচ্ছে কেউ মারা গেছে আর আমরা শোক পালন করতে এসেছি। শালার মধুচন্দ্রিমায় না আছে কোনো মধু আর না আছে চাঁদ। ফারাজের কথায় ফিক করে হেসে ফেলল বেলা। হাতের উপর ফেলে রাখা শাড়ির আঁচল কাঁধের উপর ভাঁজ ফেলে কোমরে গুজে ফারাজের সামনে দিয়ে দাঁড়ালো। দুই হাতে গলা ঝরিয়ে ধরে বলল, রাগ হয়েছে মশাইয়ের? অস্বাভাবিক কিছু? আজ একজন এলো, কাল নিশ্চয়ই চলে যেতে চাইবে। আমরা আমাদের মতো করে কোনো সময় কাটালাম। এখানে আমরা কেন এসেছি বলো আমাকে? আমরা আবার আসব। তার মানে তুমি সত্যি সত্যি চলে যেতে চাইছো? ওনাকে সাথে রেখে আমরা আমাদের সময় উপভোগ করতে পারবো। এখন ওনাকে তাড়িয়ে দিতে নিশ্চয়ই বলতে পারবে না। আমি জানি তুমি ওরকম কথা কোনোদিন বলতে পারবে না। ফারাজ কিছু বলল না, মুখ অন্যদিকে ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। বেলা ফারাজের মুখ জোর করে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, একটা চুমু দিলে কি আপনার রাগ কমবে? ফারাজ আবারও অন্যদিকে খুলো। বেলা মুচকি হাসলো। সে জানে এই রাগ খুব অল্প সময়ের জন্য। ফারাজ কিছুতেই তার উপর রাগ পুষে রাখতে পারবে না, পারবেই না।
তার জন্য এটা অসম্ভব ব্যাপার। বেলা আবারও শুধালো। লাগবে না, চলে যাব। ফারাজ তড়িৎ গতিতে বেলার দিকে ঘুরে তাকালো। আচমকা বেলাকে কোলে তুলে নিয়ে বলল, মধুচন্দ্রিমা এসেছি নাক ডেকে ঘুমানোর জন্য নাকি? শুধু চুমুতে কাজ হবে না। দুজনে ফ্রেশ হয়ে নিজেদের পছন্দ মতো বিভিন্ন খাবার অর্ডার করে রাতের খাবার খেয়ে নিল। বেলা রাতে শুয়ে শুয়ে ফারাজের সাথে অনেক কথা বলল, অতীতের সবটা তুলে ধরল। ঠিক যেমন সামনে আয়না ধরলে নিজেকে পরিপূর্ণরূপে দেখা যায়, ঠিক তেমনই বেলা নিজের সবটা জানালো। দুজন মিলে ঠিক করলো গ্রুপের সাথে না ফিরে তারা আগামীকালই নিজেদের শহরে ফিরবে এবং জাহিদা বেগমের একটা ব্যবস্থা করবে। ফারাজও তাদের সায় দিল। একটা মানুষকে এত এত শাস্তির পরও আর এভাবে রাস্তায় রাস্তায় ফেলে রাখা যায় না। এত কিছু বড় তাকে এভাবে রেখে যাওয়া অন্যায় হবে। ফারাজ বলল, আর 2 দিন থেকে গেলে হয় না? উনি তো এখানে ছিলেন কয়েকদিন, 2 দিন এখানে থাকতে পারবে না? এভাবে যাওয়া তো মুশকিল হবে। বেলা ভাবুক ভঙ্গিতেই বলল, সমস্যা হবে? আচ্ছা, আমি সকালে ওনার সাথে কথা বলবো। ফারাজ বেলার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ওনাকে শহরে নিয়ে কি করবো ভেবেছো? বেলা কিছুক্ষণ মৌন থেকে বলল, আজ তো রাত হয়ে গেছে, তুমি আগামীকাল সকালে তোমার কোনো পরিচিত মানুষের সাথে কথা বলে দেখো কোনো ভালো ওল্ড হোমে রাখা যায় নাকি। আমরা প্রতি মাসে 2-1 বার দেখা করতে যাব। ফারাজ যেন হাঁপ ছেড়ে বাঁচল। ফারাজের এমন প্রলম্বিত শ্বাস ফেলতে দেখে বেলা শুধালো, কি হলো? আমি ভেবেছিলাম আমাদের বাড়িতে রাখার কথা বলবে। ওনার দায়িত্ব নেয়া বা না নেয়া পুরোটাই আমার ব্যাপার, এখানে বাধ্যবাধকতা নেই। আমি ওনার জন্য ভাবছি এফা মনুষ্যত্ব। তাছাড়া আমার আলাদা সংসার আছে, সেখানে তো আমি আমার আগের সংসারের শাশুড়িকে নিয়ে গিয়ে রাখতে পারি না। এত ভালো মানুষ আবার আমি নই। একটু দুশ্চিন্তা তবু কমালে আমি ওনার ব্যবস্থা করে দেব। রাতে আর ঘুম হলো না বেলার। প্রায় সারা রাত মস্তিষ্ক ভাবনায় ব্যস্ত রইল। তারপর কি হবে? সাদমানের মায়ের অসুস্থতা বেড়েছে। কয়েক মাস হলো হাঁটুর ব্যথার জন্য ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছিল। ডাক্তার বলেছেন একদম বেড রেস্টে থাকতে। 2 দিন হলো একজন নার্সকে রাখা হয়েছে তার দেখাশোনার জন্য। সাদমান গতরাতে মায়ের সাথে দেখা করানোর জন্য নীরাকে বাসায় নিয়ে এসেছিল। সাদমানের মা হাঁটুর ব্যথায় নীরার যত্ন নিতে না পেরে কত আফসোস করলেন। সাদমানকে অস্পষ্টভাবে জানিয়ে দিলেন বিয়ের ডেট এগিয়ে আনতে। বাড়িতে এভাবে মুখে কলু পেটে বসে থাকতে মোটেও ভালো লাগে না। একজন সঙ্গী দরকার, দরকার মানে খুব দরকার এবং তাড়াতাড়ি দরকার। সাদমান প্রথম মায়ের কথা মজার ছলে নিলেও পরে মায়ের ব্যাপারে চিন্তা বেড়েছে। সে নীরার সাথে এই বিষয়ে কথা বলেছে। সাদমানের একটাই কথা, আমার মায়ের দেখাশোনার দায়িত্ব তোমার পালন করতে হবে না। তার জন্য একজন নার্স রাখা হয়েছে, তার শুধু একজন সঙ্গীর প্রয়োজন। আমার মা অবুঝ নন, এটা ভেবো না যে সবসময় তোমাকে তার কাছে থাকতে হবে। তার যখন খারাপ লাগবে, 2টো কথা বলার জন্য তোমাকে প্রয়োজন হবে, তখন তিনি তোমাকে ডেকে নেবেন। তাছাড়া অন্য সময় নিজেই তোমার সময় বের করে দেবেন এটা করার জন্য। আমার মাকে তো তুমি দেখেছো, তার সম্পর্কে জানো। তিনি গোটা একটা সব মেনটেন করতেন, সব জ্ঞান তার আছে। সাময়িক অসুস্থতায় একজন সঙ্গী তার প্রয়োজন। তোমার যদি সমস্যা না থাকে তাহলে ওয়াজ ভাই আঙ্কেল আর ফারাজের সাথে কথা বলে বিয়ের তারিখ সামনের শুক্রবার নিয়ে আসবো। নীরা সাদমানের কথা মেনে নিয়ে জানিয়েছে, বিয়ের পর আপনার মা মানে আমারও মায়ের মতো সম্মান আর মায়ার মানুষ। আমি আমার মাকে আদর যত্ন করতে পারিনি, তাকে না হয় করব। আমার কোনো সমস্যা নেই, আমি তার সঙ্গী হয়ে উঠব। আপনি আমার পাশে থাকলেই হবে। স্বস্তির শ্বাস ফেলেছিল সাদমান। উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞেস করেছিল, তাহলে তারিখ এগিয়ে নিয়ে আসবো? ফারাজ আর ওয়াজিয়া ভাবিকে তো তাড়াতাড়ি ফিরতে বলতে হবে। জি বলুন। অতঃপর এভাবেই সবার সাথে কথাবার্তা বলে বিয়ের তারিখ এগোনো হলো। 2 দিনের মধ্যে সব করতে হবে। আগে যদিও ধুমধাম করে বিয়ের করার কথা ছিল সাদমানের, কিন্তু এই অবস্থায় আর সেটা সম্ভব হলো না। কয়েকজন নিজের কাছের মানুষ এবং নীরার দিক ফারাজ এবং ওয়াজের পরিবার ছাড়া আর কেউই নিমন্ত্রিত হবে না। সাদমান মনে মনে সিদ্ধান্ত নিল এই অল্প সময় নীরার জন্য যা যা করা যায় সে সবই সাদমান করবে। তার একটাই কথা, মানুষের জীবনে বিয়ে একবারই আসে। সাদমানের খবর পেয়ে আর দেরি করতে পারল না ফারাজ এবং বেলা। একটা দিন বেশি থেকে দুজনে মিলে গ্রুপ ছাড়াই জাহিদা বেগমকে সঙ্গে নিয়ে নিজ শহরে ফিরল। সারাদিন বাস জার্নি করে বাসায় পৌঁছেই সবাই খুবই ক্লান্ত। বাড়ির মানুষ তাদের দুজনের সাথে আরও একজনকে দেখে ভীষণ অবাক।
ওয়াজ যখন শুনল বেলা নিজের প্রাক্তন শাশুড়িকে সাথে করে বাসা বয়ে এনেছে, তখন সে সাথে সাথে বোনের ভুল ভাঙাতে বাসায় এসে হাজির। শত্রুকে কখনো সাহায্য করলেও বাসায় আনতে নেই, এটা সবাই বোঝে না। যে কথাটা বেলাকে বোঝানো এখন খুব জরুরি। ওয়াজ বাসায় এসে যখন জানলো জাহিদা বেগমের জন্য ওল্ড হোমে থাকার ব্যবস্থা করা হয়েছে, তখন সে একটু শান্ত হলো। বোনের প্রতি ভরসা হয়তো একটু বেড়েও গেল। বোন মানবিকতার পরিচয় দিতে গিয়ে নির্বুদ্ধিতার পরিচয় অন্তত দেয়নি। তবুও যেন বেশি সময় বাড়িতে ওনাকে না রাখা হয়, তাই ওয়াজ ফারাজের সাথে কথা বলে রাতের মধ্যে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিল। জাহিদা বেগম যতক্ষণ বাসায় রইলেন ততক্ষণ ফাহমিদা বেগমের কাছ ছেড়ে কোথাও গেলেন না। ফাহমিদা বেগমও একদম কাছাকাছি রাখলেন। দুজনে এত মিল দেখে বেলার এক মুহূর্তের জন্য মনে হলো যদি ওনাকে এখানে রেখে দেওয়া যেত, কিন্তু জীবনে সব কিছুই তো আর সম্ভব হয় না। চাওয়া সব কিছু পাওয়াও যায় না। বেলার ফারাজ সন্ধ্যার দিকে বের হলো জাহিদা বেগমের প্রয়োজনীয় সব কিছু কেনার জন্য। শাড়ি থেকে শুরু করে যা যা প্রয়োজন সব কিছু তারা কিনলো। কেনাকাটা শেষ করে ফারাজ মার্কেট থেকে একটু বাইরের দিকে এসে একটা রেস্টুরেন্ট দেখিয়ে বলল, এখান থেকে খাওয়া দাওয়া করে সবার জন্য নিয়ে গেলে হয় না? বাসায় তোমার মৌভাবিও আছে। বেলা ভ্রু কুচকে বলল, সে বোধ হয় আপনার কিছু না। সবই তো তোমার। ভাই তোমার, ভাবি তোমার, শ্বশুর তোমার, শাশুড়ি তোমার, আর এই বরটাও তোমার। তাহলে আমার আর কি রইল? সামনে আস্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে, চোখে পড়ছে না? মৃদু হাসল ফারাজ। এটাই তো শুনতে চেয়েছিল সে। রাস্তার পাশেই দাঁড়িয়ে বলে উঠল, এই মানুষটা ছাড়া আমার আর কি বা আছে? এখন দেরি হয়ে যাচ্ছে না? চলো চলো, বাসায় ফিরে আমার আর ওয়াজ ভাইয়ের আবার আন্টিকে নিয়ে বেরোতে হবে। রাত 10টার মধ্যে বন্ধ হয়ে যায়।